নমস্কার। গত দুদিন ধরে একটা সোশ্যাল মিডিয়াতে একটা খুব আহ, লড়াই চলছে আর কি। কিছু মানুষ বলতে চাইছে যে একটা নাচ, কালীকে নিয়ে যে নাচ করা হয়েছে সেই নাচটিকে খুব ক্রিয়েটিভ নাচ বলে আখ্যা দেওয়ার চেষ্টা করছে। আবার কিছু মানুষ বলছে যে এটা ভালো নয়, মন্দ, বাজে বাজে, যাই হোক। তো আমি ভাবলাম যে যেহেতু ছবি টবি আঁকা নিয়ে একটুখানি সময় কাটাই, সুতরাং আহ, নিজের মতে যেটা বুঝি সেটাকে বলার চেষ্টা করি, যাতে যারা ভাবছেন বা ভাবার চেষ্টা করছেন তাদেরও একটুখানি বোধ শক্তিতে মানে জিনিসটা আহ, আসবে, এবং আমার নিজের যে বাদ প্রতিবাদ যাই থাকুক না কেন, তো সেটাও পরিষ্কার হবে। এখন এই কালির ব্যাপারে একটা জিনিস বলি, যে শুরুটা করছি কিন্তু ইয়ের থেকে, এই যে ইয়ে শব্দটা, আমার এটা নিয়ে খুব আপত্তি রয়েছে, ক্রিয়েটিভ শব্দটা নিয়ে খুব আপত্তি রয়েছে। কেউ একজন নাচ করেছেন, কিছুভাবে দেখেছে, কেমন করেছে না করেছে সেসব বাদ দিলাম, ক্রিয়েটিভ নয়, কোনোভাবে ক্রিয়েটিভ নয়। কেন ক্রিয়েটিভ নয়? কারণ ক্রিয়েটিভ শব্দটা আসছে ক্রিয়েট থেকে। তো ক্রিয়েট কাকে করব? যেটা এক্সিস্ট করে না সেটাকে ক্রিয়েট করা সম্ভব, একমাত্র সেটাকে ক্রিয়েট করা সম্ভব। যেটা এক্সিস্ট করছে সেটাকে তো ক্রিয়েট করতে পারবো না, সেটাই তো স্বাভাবিক। যেটা এক্সিস্ট করে সেটাকে রেপ্লিকা করা যায়, ঠিক আছে? সেটাকে রেপ্লিকা তৈরি, তার একটা রেপ্লিকা তৈরি করা যায় বা তার একটা কপি তৈরি করা যায়, সেটা ক্রিয়েটিভিটি নয়। সুতরাং কালির যে রূপ আমরা দেখতে পাচ্ছি সেই রূপ কিন্তু বহুকাল আগে ক্রিয়েট হয়েছে। কে ক্রিয়েট করেছিলেন? যে ক্রিয়েট করেছিলেন তার নাম ছিল কৃষ্ণানন্দ আগমবাগীশ, ঠিক আছে? তিনি কিন্তু সেই কালীর রূপের কল্পনা করেন। তার আগে কালী ছিলেন পাষাণ রূপিণী, পাথর। সে পাথরের বহু পুরনো পুরনো মন্দির আছে, যেরকম আমাদের ম্যাক্সিমাম যে আমাদের কঙ্কালীতলা হোক বা অন্যান্য যে কোনো পীঠ হোক, সতীপীঠ হোক, শক্তিপীঠ হোক, সেখানে ইয়েই দেখা যায়, মানে পাথররূপী দেখা যায়। এবং তার পিছনে একটা ফিলোসফি আছে। এই ফিলোসফিটাকে কিন্তু খুব রিফাইন করে তারপরে যখন আমরা একটা পার্টিকুলার ফর্মের মধ্যে নিয়ে আসি, তো সেই যে ডিস্টিলেশনটা হয়, সেই ডিস্টিলেশনটা হয়ে যেই অবশেষটুকু বেঁচে থাকে, সেটা শিল্প, সেটা ক্রিয়েটিভিটি, ঠিক আছে? তো যে কোনো জিনিসকে ক্রিয়েটিভিটি বলাটা ঠিক নয়। জাস্ট আমি করেছি বলে, আমার এই জিনিসটাকে চালাতে হবে বলে লোকের মধ্যে সেটা চালানোটা ঠিক নয়। কারণ সবথেকে বড় কথা যে দর্শন যেটা, সেটা কিন্তু নষ্ট হয় তাতে। কালীর দর্শন তো আজকের দর্শন না, বহুদিন ধরে মানুষ চিন্তা করে আসছে। তারপরে সেটা বাংলায় এসে তার একটা ডিস্টিলেশন হলো। সেই ডিস্টিলেশন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কালীর যে নারীর প্রতিমা, সেটা দেখতে পাচ্ছি। এবং তার মধ্যে ডিস্টিলেশনের ব্যাপারটা কি খেয়াল করে দেখুন, তিনি কিন্তু নগ্নিকা, অথচ তার কিন্তু নগ্নতা চোখে ধরা পড়ে না। এটা আশ্চর্য ব্যাপার, এটা খুব সুন্দর জিনিস। যিনি ক্রিয়েট করেছেন, যিনি ভেবেছেন, এমনভাবে তাকে ভেবেছেন যাতে তার যে নগ্নতা, তার যে যৌন আবেদন, নগ্নতার যে যৌন আবেদন, সেটাকে ওমিট করে দেওয়া যায়, মুছে ফেলা যায়। এ এক দারুণ ব্যাপার কিন্তু ক্রিয়েটিভিটি হিসাবে চিন্তা করতে গেলে পরে। তিনি কিন্তু মুন্ডমালা দিয়ে তাকে ঢেকে ফেলছেন, তার অনাবৃত স্তনকে। তাই তিনি তার খোলা চুলে তার বক্ষদেশ, পশ্চাৎদেশ ডেকে ডেকে ফেলছেন। হ্যাঁ, তো কোনো কালীকে কিন্তু আমরা সেরকমভাবে নগ্ন রূপে দেখি না, সেরকমভাবে। বা ইভেন ফিল্মি নারীর যে কার্ভস থাকে, যেগুলোকে আজকাল আমাদের হিরোইনরা খুব এক্সপোজ করার চেষ্টা করে, কার কত বেশি কার্ভ আছে এটা দেখানোর চেষ্টা করেন, অনেকেই করেন, খোলা মুখে বলেন তারা। সেগুলোকে কিন্তু তারা মুছে ফেলে কিন্তু সেই কালীকে সবার সামনে এনেছেন। কি এনেছিলেন? বাবু কৃষ্ণানন্দ আগমবাগীশ। এরপরে কিন্তু আবার একটা ক্রিয়েটিভ ফেজ আসছে। কখন ক্রিয়েটিভ ফেজ আসছে? তখন তারই শিষ্য, তারই ডিসাইপল রাম রামপ্রসাদ তার কালীর গান লিখছেন, গাইছেন, এই সমস্ত সুর দিয়ে, তার তৈরি করা সুর দিয়ে সে সেটাকে
মানুষের মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছেন। দে মা আমায় তবিলদারি, দে মা আমায় তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী, দে মা আমায় তবিলদারি। এই যে গানের মধ্যে একটা রামপ্রসাদের গান, এই যে আকুতি একটা বিরাট আকুতি, এটা কিন্তু প্রেমের থেকে আসছে। সে এখন ভেবে দেখুন, একটা সময় যাকে ভয় পেত মানুষ, সেখান থেকে সেই ভয়ের মধ্যে একটা প্রেম। কালী নামের দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। এ অসাধারণ জিনিস। তার প্রেম, তার তার মধ্যে তাকে কিরকম ভাবে মানুষের জীবনে তাকে টেনে নিয়ে আসছে, এটা বাঙালিরাই করতে পেরেছে। আর এ আমার চ্যানেল আহামরি বাংলা, যেখানে থাকুক ওপরে নিচে ডাইনে বাই যেখানেই দেখছেন, আমি সেটাকেই এক্সপোজ করতে চাই মাঝে মাঝে। মানে মনে হয় যে করা উচিত। অনেকে তো বাংলার যা অবস্থা দেখছি, পার্টিকুলারলি হিন্দি ইম্পোজ হয়ে, ইংলিশ ইম্পোজ হয়ে, আমিও ইংরেজি ব্যবহার করছি খুব, আছে কথা বলতে গিয়ে। অন্যান্য ভিডিওগুলোতে বোধ হয় কমই কথা বলেছি ইংরেজি নিয়ে। হ্যাঁ, অনেক ইংলিশ টার্ম ইউজ করছি। যাই হোক, সেটা কথা না। কথা হলো যে যেটা বাংলাটা বলি সেটা, বা যেটা বুঝি সেটাকে পরিষ্কার করে বলতে পারাটা। ইংরেজি তো আমরা ভালোই ব্যবহার করি বাঙালিরা, ইংরেজদের খুব কাছাকাছি। তারা লন্ডনেও অনেক জায়গায় আছেন, এবং ইংরেজরাও এসে বাংলাতেই প্রথমে ল্যান্ড করেছিলেন, বাংলার ইতিহাসকে শেপ করেছিলেন, তারপরে ভারতের ইতিহাসকে শেপ করেছেন। যা হোক, এতদিনে দুটো প্রায় কাছাকাছি একই স্ট্যান্ডার্ডে এসে গেছে। এখন আবার ওই কথাটাই যাই। ওই কথা হলো যে এই যে রামপ্রসাদ তাকে একটা সুন্দর করে নিয়ে আমাদের জীবনে নিয়ে আসলেন, এবং তাই আপনি আজকে এত কালী পুজো দেখতে পান। ঘরে ঘরে কালী পুজো হচ্ছে, লোকে কালী পুজোতে এনজয় করছে সবাই। মানে একটা অন্যরকম স্টেটাসে চলে যাচ্ছে, মেন্টাল স্টেটাসে চলে যাচ্ছে, এত বড় উৎসব। তো সেটা আর কি, এটা যদি আহ, ডাকাত কালী হয়ে থাকতো, যে ভয়ের পাত্র হয়ে থাকতো, তাহলে কি হতো? সেটা হতো না। আর সেটাও একটা ক্রিয়েটিভিটি। কারণ ওই যে বললাম যে এই জায়গাটা এক্সিস্ট করে না, সেই জায়গাটার থেকে নিয়ে আসতে হবে, এবং সেটাকে করতে গেলে পরে কিন্তু তার মধ্যে রিফাইনমেন্ট দরকার। রিফাইনমেন্টটাকে বুঝতে হবে যে আমি কতটা কোন জিনিসটাকে কতটা কোন পরিমাণে সেটাতে ইনডিউস করব, যাতে সেটা আমাদের এটা গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং সেটা প্র্যাকটিসেবল হয়ে ওঠে। তো সেটা হয়েছে সে সময়। কিন্তু এই যে জিনিসটা দেখলাম, নাচটি তো আমি দেখিনি, তবে একটু দেখেছি, দেখিনি বলা ভুল হবে, একবারই দেখেছি, খুব একটা আমার ইন্টারেস্টিং লাগেনি। হ্যাঁ, খুব একটা না, এমন কিছু ইন্টারেস্টিং লাগেনি আমার কাছে নাচটা। অনেকেই করে ওরকম নাচ, অনেকেই করে, সংসেজে নাচে, অনেকেই নাচেন। তো যা হোক, তবে যেহেতু ব্রেইন ওয়াশের একটা চেষ্টা চলছে, পরিষ্কার কথা আমি বলছি, কারণ অনেকেই তাদের মতবাদটাকে এমনভাবে পুট করার চেষ্টা করছে যেন তারা সেই জিনিসটাকে মার্কেটিং করতে, যেন এটা বুঝি। আর সেটা একটা লোড থাকে, কারণ লোকে কি করে, তার পেছনে প্রচুর টাকা দেয় তো এই সমস্ত শোগুলোকে। তো সেটা যদি বদনাম হয়ে যায়, হয়ে যায় সামহাও, সেটা বাঁচিয়ে রাখার চেষ্টায় যা খুশি তাই একটা বলার চেষ্টা করে, যেমন করে হোক একটা মার্কেটিং করে লোকেদের বুঝিয়ে দেওয়া হোক যে এই জিনিসটা, কাজটা ভালো হয়েছে, খুব ভালো কাজ হয়েছে, এবং আপনারা ওটা অ্যাকসেপ্ট করুন। এবং এই যে আজকে অ্যাকসেপ্ট করে নিল, পরে কিন্তু লোকে এইভাবে প্র্যাকটিস করবে, ভবিষ্যৎ প্রজন্ম। এইটা খারাপ। আমাদের যে চেতনা, আমাদের যে ধর্ম চেতনা, সেটা কিন্তু অন্যান্য জায়গার ধর্ম চেতনার মতো নয়, খেয়াল করে দেখবেন। আমাদের ধর্মচেতনা, আমাদের যে ঈশ্বর রূপ চেতনা, যা কিছু আছে যেগুলো, সেগুলো কিন্তু ডিফারেন্ট এবং খুব কোমল, এবং তারা ঈশ্বর আমাদের ঘরের লোক, বারে বারে সে আমাদের ঘরের লোক হয়ে যায়। সেই জন্যই আমি ওরকম, ওই যে গানটা গাইলাম না রামপ্রসাদের, গাওয়ার চেষ্টা করলাম, মনে করে নিলাম একটু আর কি, দে মা আমায় তবিলদারি। তো সে সাধক, সে সে বলছে যে আমাকে তবিলদারি দে। কেন? কেননা শিব, সে তো স্বভাবদাতা, সে বিলিয়ে শেষ করে দেবে। তাই আমায় তবিলদারি দিয়ে আমি যা হোক পারবো বাঁচাবো। তো এইটা কথা কোথায় বলা যেতে পারে? যে কাছের লোক তাকে বলা যেতে পারে,
যাকে দেখে ভয় পালাবো তাকে তো দেখে বলা যেতে পারে না। তো এই যে জিনিসটা, এটা কিন্তু আমরা বহুকালের সাধনাতে আমরা চেষ্টা করে এসেছি এবং করে ইম্পোজ করে এসেছি আমাদের প্র্যাকটিসের মধ্যে। সেটা সেরকমই থাকা উচিত, আমার তাই মনে হয়। আর সেটা যদি না থাকে তাহলে পরে ব্যাপারটা ভুল দিকে চলে যাবে। আর যেরকমভাবে আমরা আজকে হিন্দিটাকে বেশি মাথায় তোলার চেষ্টা করি। হ্যাঁ, হিন্দিকে আমি ভাষা হিসেবে ছোট করছি না, তবে বাংলার মতো কোথায়, বাংলার মতো কোথায়। বাংলার মধ্যে যা যা আছে সেগুলো, সেটা একটা অন্য বিষয়, যা হোক। কিন্তু যেটা দেখার, সেটা হচ্ছে এই যে আমরা কিভাবে চিন্তা করেছি এবং যেই জিনিসগুলোকে আমরা ইন্ট্রোডিউস করছি আমাদের মধ্যে, সেটা আমাদের সেই চিন্তা প্রবাহ, যে চেতনা প্রবাহ, সেটাকে নষ্ট করছে না তো কোথাও গিয়ে? এইটা বড় কথা। আমার মনে হয় সেটা নষ্ট করছে, কারণ ওই যে বললাম রিফাইনমেন্টের ব্যাপারটা ঠিক নয় ওখানে। কেন রিফাইনমেন্টের ব্যাপার না, একটা ছোট্ট এক্সাম্পল দিই। যারা দেখেননি তারা দেখে নিন, এবং যারা দেখেছেন তারা তো জানেনই। উনি যে সিলিকন ব্রেসগুলো পরে নাচ করছেন, তার যা সাইজ, তার যা প্রপোর্শন আমি দেখছি, সেই প্রপোর্শনে ফর্মে যদি কোনো মহিলা ওরকমভাবে যুদ্ধ করতে নামে, তিনি কি পারবেন যুদ্ধ করতে? আমি ভাবছি। কারণ আমি দেখেছি যারা এক্সারসাইজ করেন, প্রচণ্ড রকমভাবে এক্সারসাইজ করেন, কারণ কালীর যে ফর্ম সেটা, বা কালীর যে চিন্তা, সেটা বলছে তিনি যুদ্ধ করছেন, কনস্ট্যান্ট যুদ্ধ করছেন। কাদের বিরুদ্ধে? যেমন রক্তবীজের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এই রক্তবীজের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে কীরকম তারা, যে একজনকে মারছে, একজন মরলেই তার যে রক্ত মাটিতে পড়লে পরে এক ফোঁটাতে সে একজন দাঁড়াচ্ছে। মানে একজন মরলে পরে 100 জন বা 1000 জন দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে ভেবে দেখুন, সেই মানুষটাকে, বা তাকে যে দেবী হোক বা যাই হোক কেন, কি পরিমাণে হাত ঘোরাতে হবে, কি পরিমাণে লড়াই করতে হবে। আচ্ছা, যারা এত পরিমাণে লড়াই করবে, তার পক্ষে কি করে তার বুকের মধ্যে এত চর্বি জমানো সম্ভব যে সেই যে সাইজের ব্রেস্ট দেখানো হয়েছে সেই সাইজের ব্রেস্ট হতে পারে? তার মানে রিফাইনমেন্টটা নেই, চেতনা নেই, চিন্তা নেই। আমি বলছি না, ওরাই প্রমাণ করে দিয়েছে, অথচ লোকের মধ্যে এটাকে চালানোর চেষ্টা করা হচ্ছে। এটা খুব খারাপ। আমার মনে হয় এগুলো থেকে আমাদের সবারকে একটুখানি আম, মানে চিন্তাশীল হওয়া উচিত। কারণ আমাদের খুব সুন্দর এই ফিলোসফিটা। যে কোনো, আমি শুধু কালীপুরে বলছি না, যে কোনো আমাদের যা কিছু ধর্মের ফিলোসফি হয়েছে, সেটা গীত গোবিন্দ হোক বা যাই হোক না কেন, আর বড় বড় যেগুলো, বড় বলে ছোট কিছুই নয়, সবই বড়। তবে যেরকমভাবে সেগুলো রিফাইন হয়েছে, যেরকমভাবে চিন্তা করা হয়েছে, এগুলোকে একবারে সেগুলোকে স্ম্যাশ করে দেওয়া, এমন একটা জিনিস প্রতীকী তৈরি করা যেটাকে কিনা পরে ভবিষ্যতে গিয়ে মানুষে ফাম্বল করে যে কোনটা আমার সিলেকশন করা উচিত, সেটা ভুল, সেটা নিঃসন্দেহে ভুল। তাই আর কি ভাবলাম যে এটা যারা চিন্তা করার চেষ্টা করছেন তাদের মধ্যে শেয়ার করাটা উচিত, এবং সেটা আমার প্রতিবাদ, সেটাকে ধরে রাখা উচিত। যে হ্যাঁ, এই বিষয়ে আমি এই কথা ভেবেছিলাম, এবং আপনারা যারা চিন্তা করছেন তাদের পক্ষেও একটা আহ, ভাবার একটা সুযোগ, একটা পথ তৈরি হয়ে যাবে, আশা করতে পারি। আর বিশেষ কথা বললাম না, অনেক লম্বা কথা বললাম, প্রায় 14 মিনিট মতন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর চিন্তা করে শিল্পকৃতি যা কিছু সেটাকে দেখবেন, খুব রিফাইনমেন্ট না হলে পরে ভালো শিল্প হয় না। ধন্যবাদ।